দাও 57 বাজছে। শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বুধবার 26 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 10 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। ন্যূনতম 300 টাকা মজুরি সহ বিভিন্ন দাবি দেওয়া পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা বাগানের শ্রমিকরা। বুধবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত উপজেলার 16টি চা বাগানের শ্রমিকরা স্ব বাগানে এই কর্মবিরতি পালন করেন। এই সময় বিভিন্ন বাগানে শ্রমিকরা পথসভা করে এবং বক্তব্য রাখেন। সোনারূপা চা বাগানের বাগান পঞ্চায়েত মতি রুদ্রপাল বলেন, দীর্ঘদিন থেকে 300 টাকা মজুরির জন্য তারা আন্দোলন করে আসছেন। মজুরি বোর্ড বাস্তবায়ন করছে না এবং মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তাদের এই আন্দোলন। 120 টাকা থেকে 14 টাকা তাদের হাজিরা বৃদ্ধির ব্যাপারে প্রস্তাবনা আনা হয়েছে, যা দিয়ে কোনো শ্রমিকের দৈনিক চাহিদা মেটানো কোনোভাবেই সম্ভব নয়। অন্যান্য চা শ্রমিকরা বলেন, এক সপ্তাহে একদিন হাসপাতালে গেলে সারাদিন লাগে ডাক্তার দেখাতে এবং রোগের টিকিট একটা প্যারাসিটামল আনতেও তাদেরকে অনেক টাকা খরচ করতে হয়। সুতরাং তাদের এই মজুরি তাদের বসবাসের জন্য বা জীবনযাপনের জন্য একদমই উপযুক্ত নয়। ধামাই চা বাগানের পঞ্চায়েত সভাপতি যাদব রুদ্রপালের নেতৃত্বে উপস্থিত ছিলেন চা বাগানের বিভিন্ন চা শ্রমিক এবং নেতাকর্মীরা। অন্যদিকে সিলেটের আরো অনেক চা বাগানে এসব আন্দোলন করেছেন চা শ্রমিকেরা এবং দ্বিতীয় দিনের মতো তারা কর্মবিরতি পালন করছেন আজকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কলকাতা থেকে তামাবিল হয়ে পণ্য গেল মেঘালয়ে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এগ্রিমেন্ট অন দ্য হাউস অফ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট বন্দর ফর মুভমেন্ট অ্যান্ড গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া ট্রানজিট চুক্তির আওতায় বাংলাদেশের স্থলবন্দর ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ভারত। এরই আলোকে আজ বুধবার 10 আগস্ট দুপুরে কলকাতা থেকে মেশিনারিজ পণ্য নিয়ে আসা ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের 70 প্যাকেজের 16.380 মেট্রিক টন লোহার পাইপ সহ একটি কন্টেইনারের চালান সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে মেঘালয়ে পাঠানো হয়েছে। এই সময় সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সওয়াল এবং গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার এবং মিশন প্রধান শাহ মোহাম্মদ তানভীর মনসুর সহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 1 আগস্ট ভারতের কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে একটি জাহাজ ছেড়ে আসার পর গত রোববার সকালে মোংলা বন্দরে এসে নোঙর করে। সোমবার দুপুরে কন্টেইনার ও স্টিল পণ্য খালাসের পর দুটি কন্টেইনার একটি ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে বুধবার সকালে সিলেটের তামাবিল স্থলবন্দরে আসে। আরেকটি কন্টেইনার কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের আসামে যাওয়ার কথা রয়েছে। কাস্টমস সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, Agreement on the use of Chattogram and Mongla port for movement to goods and from India চুক্তির আওতায় এই ট্রায়াল রান শুরু হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে 2018 সালের অক্টোবরে চুক্তি হয়েছিল। এরপর প্রথমবারের মতো ট্রায়াল রান হয়েছিল 2020 সালের জুলাইয়ে। তখন কলকাতা বন্দর থেকে পণ্যবাহী নৌযান চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেখান থেকে স্থলপথে আগরতলা দেওয়া হয়েছিল। তখনকার পণ্য ছিল ডাল এবং রড, কিন্তু করোনা মহামারী সহ নানা জটিলতায় গত 4 বছরে এই চুক্তির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে ভারতের পক্ষ থেকে 4টি রুটে ট্রায়াল রানের অনুমতি চাওয়া হয়, তবে আপাতত 2টি স্থলবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টের দিতে রাজি হয়েছে বাংলাদেশ। তারই প্রেক্ষিতে মংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে 4টি রানের প্রথমটি শুরু করেছে কলকাতা বন্দর। এরই ধারাবাহিকতায় প্রথম ট্রায়ালে কলকাতা থেকে বাংলাদেশি নৌযান এমভি রশিদ রায়হান পণ্য বোঝাই 2টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দরে আসে এবং এই 2 কন্টেইনারের একটিতে ছিল ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের 70 প্যাকেজের 16.380 মেট্রিক টন লোহার পাইপ এবং আরেকটিতে ছিল 249 প্যাকেজ 8.5 মেট্রিক টন প্রিফর্ম। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নৌকাডুবির ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। আজ বুধবার সকালে উপজেলার
বুড়িকিয়ারে বিলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার ৩৬ গ্রামের দুবাই প্রবাসী সেজু মিয়ার কন্যা নুসরাত ফেরদৌস রিমু। তার বয়স ছিল ১২ বছর। সে উপজেলার ফারিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে ৩৬ গ্রাম থেকে বিদ্যালয়ে আসার জন্য খোলা নৌকায় প্রায় ২০ জন শিক্ষার্থী রওনা দেয়। ফেঞ্চগঞ্জ ডাক বাংলার পার্শ্ববর্তী পিটাইকারি গ্রামের বুড়িকিয়ারে বিলে আসার পর হঠাৎ করে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। শিক্ষার্থীদের চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করতে তৎপরতা চালান। সবাইকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় নুসরাত ফেরদৌস রিমু। খবর পেয়ে ফেঞ্চগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে, তবে এর আগে স্থানীয় জেলেরা জাল দিয়ে রিমুকে উদ্ধার করে এবং ফেঞ্চগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। উদ্ধারকারী স্থানীয় যুবক দোয়াদ মিয়া এবং শুকুর মিয়া জানিয়েছেন, নৌকাটা বেশি দূর যেতে পারেনি। নৌকা ডুবে যাওয়ার সাথে সাথে তারা পানিতে নেমে সাঁতরে উদ্ধার করতে যান। ছাত্রীরা পানিতে পড়ে ভয়ে এলোমেলো হয়ে যায়। পিঠের স্কুল ব্যাগের জন্য অনেকেই সাঁতরাতে পারছিল না। তারা একজন দুজন করে টেনে টেনে নৌকা দিয়ে তীরে তুলে এনেছেন। সবশেষে জানতে পারলেন একজন নিখোঁজ রয়েছে এবং জাল দিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল 11:30টায় ভিকটিমকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এমাজুর রহমান রিপন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি এবং মেডিকেল কলেজের 2 শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পেয়েছেন আরেক আসামি। সামি নামের ওই তরুণ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার 7 নম্বর আসামি ছিলেন। তিনি গত সপ্তাহে 8 আগস্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন এবং আদালত তাকে 4 সপ্তাহের জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আজবাহার আলী শেখ। এর আগে আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিকের ভাতিজা মোহাম্মদ আব্দুল্লাহ। গত সোমবার সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সিলেটের জৈন্তপুরের আলোচিত নিশাত গনি হত্যাকাণ্ডের রায় প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেট। আজ বুধবার 10 আগস্ট প্রকাশিত রায়ে দুজনের আমৃত্যু কারাদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস প্রদান করা হয়েছে। আদালত সূত্র জানায়, বুধবার বিকেল 3টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত সিলেটের আলোচিত উসমান গনি নিশাত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক, সাক্ষী প্রমাণের ভিত্তিতে সিলেট আদালতের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ কান্দিগাঁও সৌদি আরব প্রবাসী মমতাজ আলী ওরফে ময়না মিয়ার ছেলে উসমান গনি নিশাত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতে উপস্থিত 3 আসামির সম্মুখে রায় প্রকাশ করা হয়। তাদের মধ্যে রেজওয়ান আহমেদ, দুলাল আহমেদকে আমৃত্যু কারাদণ্ড এবং বকুল নাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। তবে আরেক আসামি হোসেন আহমদকে খালাস প্রদান করেন আদালত। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। নেত্রকোনায় মুঠোফোনের টাওয়ারে উঠে এক কিশোর আটকা পড়ে। 4 ঘন্টা পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। আজ বুধবার সকালে শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। এই সময় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে গিয়েছিল। ওই কিশোরের নাম মোহাম্মদ। সে কলমাকাতা উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে এবং সে নেত্রকোনা শহরের 7 বড় স্টেশন এলাকার মাদ্রাসাতুল আরকান নামে একটি মাদ্রাসায় হাফিজিয়া বিভাগে লেখাপড়া করে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল 8টার দিকে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বড় স্টেশন সংলগ্ন এলাকার মুঠোফোনের টাওয়ারে ওঠে। এরপর সে আর নামতে না পেরে আটকে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাইকে কিশোরকে বারবার সতর্ক থাকতে বলা হয় এবং সেখান থেকে নেমে আসতে বলা হয়, কিন্তু ওই কিশোর নামতে পারেনি। পরে দুপুর 12টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উপরে উঠে ওই কিশোরকে নিচে নামায়। পরে তাকে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে চিনি বোঝাই একটি কার্গো ডুবে গেছে। পণ্যবাহী ওই নৌযানটিতে 3720 বস্তা চিনি ছিল। আজ বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার কাইমারচর ঘেহাঘাট এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে এবং তিনি বলেছেন, কার্গোটির 5 জন মাঝিমাল্লা নিরাপদে রয়েছেন। উদ্ধার হওয়া কার্গোটির মাস্টার আবুল হাশেম জানান, ওই নৌযানে মেঘনা গ্রুপ অ্যান্ড কোম্পানির 3720 বস্তা চিনি ছিল।
এবং ভোলা ফ্রেশ কোম্পানির ডিলার মেসার্স হোসেন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে এসব চিনি তিনি নিয়ে যাচ্ছিলেন। আবুল হাশেম বলেন, গতকাল মঙ্গলবার দুপুর 12টার দিকে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেন। রাতে চাঁদপুরে অবস্থান করে আজ ভোরে আবারও গন্তব্যে যাত্রা করেন। সকাল 10:30টার দিকে মেঘনা নদীর কাইমারচর ঘাট এলাকা অতিক্রম করার সময় আকস্মিক একটি ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং কার্গোটি ডুবে যায়। খবর পেয়ে হিজলা নৌ পুলিশের সদস্যরা ট্রলার নিয়ে দুর্ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আপাতত জোড়া আঘাতে চাপ পড়েছে জিম্বাবুয়ে। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ে ওয়েসলি ভারতকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়ে যান তিনি। এরপর তার সালুট উদযাপন। টেস্ট ক্রিকেটের সেই দৃশ্য এবার দেখা গেল ওয়ানডেতেও। এরপর ক্রিজে আসেন ওয়ানডে সিরিজ জয়ে জিম্বাবুয়ের নামক সিকান্দার রাজা। তিনি খেললেন মাত্র এক বল। ইবাদতের দারুণ ইয়ার্ডে বোল্ড হয়ে সাজ করে ফেরেন তিনি। আগের দুই ম্যাচে অপরাজিত থেকে ম্যাচ জেতানো রাজা এবার ফিরলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। এরপর অষ্টম ওভারে দলীয় 31 রানের মাথায় আরও একটি উইকেটের পতন হয়। 22 বলে 10 রান করে তাইজুল ইসলামের বলে সাজ করে ফেরেন ইনোসেন্ট কাইয়া। এর আগে 257 রানের টার্গেটে খেলতে নামা জিম্বাবুয়ে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে। প্রথম ওভারে ওপেনার তাকটুয়ানকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পরের ওভারে আরেক ওপেনার তাওয়াদিশকে বোল্ড করে ফেরেন মেহেদী হাসান মিরাজের বলে তিনি সাজ করে ফেরেন এবং এখনো পর্যন্ত 12 ওভারে জিম্বাবুয়ের সংগ্রহে রয়েছে 5 উইকেট হারিয়ে 43 রান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।